কলেজ থেকে বাড়িতে ফিরে দেখলাম বাড়ির দরজাটা খোলা, ভিতরে ঢুকে দেখলাম আমার বড় খালা, খালু। আমি অবশ্য তাদের বড় আন্টি আর আঙ্কেল বলে ডাকি। দেখলাম তারা সোফার উপর বসে আছে আর চা খাচ্ছে। গল্প শুরু করার আগে চলুন আমাদের নায়িকার সাথে পরিচয় করিয়ে দেই। আমাদের নায়িকার নাম ঈশা আক্তার। ঈশা ঈশা ইন্টার STONES পড়ে। বয়স 16 বছর, দেখতে মাশাল্লাহ নূরের মতন। গায়ের রং তার দুধে আলতা। এখন এইটুকুই, আস্তে আস্তে সব গল্পে জানতে পারবেন। গল্পে ফেরা যাক। বড় আন্টি আমাকে দেখে বসা থেকে উঠে আমার কাছে এসে বলল, বড় আন্টি এই তো ঈশা মা চলে এসেছে। বড় আন্টি আমার গালে হাত দিয়ে বলল, বড় আন্টি কি রে মা, কেমন আছিস? আমি হাসি মুখে বড় আন্টিকে সালাম করে বললাম, ঈশা জি ভালো, আপনি কেমন আছেন? বড় আন্টি ভালো রে মা। আমি আন্টির থেকে চোখ সরিয়ে দেখলাম আঙ্কেল আমার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। আমি আন্টিকে পাশ কাটিয়ে গিয়ে আঙ্কেলকে সালাম করলাম আর বললাম, ঈশা কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল হেসে দিয়ে বলল, আঙ্কেল ভালো আছি মা। এরই মধ্যে মাকে দেখলাম রান্নাঘর থেকে বেরিয়ে এলো। মা আমাকে দেখে বলে উঠল, ঈশার মা, কিরে ঈশা কখন এলি? ঈশা মা এই মা এলাম। মা এসে আমার ওড়নাটা মাথায় দিয়ে বললেন, ঈশার মা, শ্বশুর শাশুড়ি সামনে মাথায় কাপড় দিয়ে থাকতে হয়, কতবার বলতে হবে তোকে? ধমকের সুরে। ঈশা চুপ। বড় আন্টি আমার পাশে এসে দাঁড়িয়ে মাকে উদ্দেশ্য করে বললেন, বড় আন্টি আরে তুই চুপ কর তো, তুই সেই আগের জগতে পড়ে আছিস। ঈশা মা এসবের কোনো দরকার নেই, তোমার শ্বশুর আর আমি এসব নিয়ে কিছু মনে করব না। কি গো তাই তো? বড় আন্টি আঙ্কেলের দিকে তাকিয়ে বললেন। আঙ্কেল একটা হাসি দিয়ে আমাকে বললেন, আঙ্কেল হ্যাঁ রে মা, তোমার শাশুড়ি ঠিক বলেছে। বড় আন্টি আমার দিকে তাকিয়ে আবার বলে উঠল, বড় আন্টি যাও ভিতরে ফ্রেশ হয়ে আসো। ঈশা হুম। আমি যাবার সময় মায়ের দিকে তাকিয়ে দেখলাম মা আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর নিজের রুমের উদ্দেশ্য পা বাড়ালাম। আর ভাবতে লাগলাম বড় আন্টি আর আঙ্কেল হঠাৎ করে আমাদের বাড়ি কেন এলেন? কারণ সেদিনের পর থেকে তো তারা গত 2 বছরে এ বাড়িতে পা রাখেনি। অবশ্য ফোনে কথা হতো, আজ হঠাৎ করে এলেন, ব্যাপারটা ঠিক আমার হজম হল না। এসব ভাবছিলাম আর হাঁটছিলাম, হঠাৎ করে কারো সাথে ধাক্কা খেলাম। ঈশা হাউজ। জিসান ও গড, চুন্নি কোথাকার, দেখে চলতে পারিস না। আমি আমার হাত ঢলতে ঢলতে সামনে তাকিয়ে দেখলাম আমার বড় ভাই জিসান। আমি ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, ঈশা ভাইয়া দেখে চলতে পারো না? জিসান ভাই আমার থেকে 10 গুণ বেশি রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন, জিসান তুই দেখতে পারিস না, চুন্নি দিলি তো আমার গেম খেলাটা নষ্ট করে। আমি আমার ভাইয়ের কথা শুনে অবাক হয়ে বললাম, ঈশা মানে? জিসান কিছু না, যা ভাগ চুন্নি। আমি ভাইয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এ কি আমার ভাই নাকি? বোন এত ব্যথা পেল সেটা না দেখে গেম নিয়ে পড়ে আছে। হঠাৎ করে ভাইয়া আমার সামনে তুড়ি বাজিয়ে বলল, জিসান কি রে, এখানেই কি আজ দাঁড়িয়ে থাকবি? ভেতরে যা, কিছুটা জোর বলল। আমি ভাইয়ার দিকে তাকাতের হঠাৎ আমার মনে পড়ল বড় আন্টি কথা। আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ঈশা ভাইয়া, জিসান কি? ঈশা বলছিলাম বড় আন্টি এসেছে কেন? ভাইয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, জিসান কেন তুই জানিস না? আমি নাসূচক মাথা নাড়ালাম। জিসান অবশ্য জানবি কি করে, আমিও তো আজ জানলাম। শান চৌধুরী আসছে তো। শান ভাইয়ার নাম শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি কিছু বলার আগে ভাইয়া আবার বলে উঠল, জিসান তোকে হয়তো নিতে এসেছে মেবি। আমি জানি না, কারণ শান মানে আমাদের বাড়ির জামাই, পরশু ফ্লাইট আসছে। অবশ্য শানের সাথে আমার ফোনে কথা হয়েছে, বলেছিল আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে সেটা বলেনি।
এবার চুন্নি তুই বিদায় হবি। আর আমি চাকরিটা পেলে ঘরে বউ নিয়ে আসব, মজা করে হেসে বলল। ভাইয়ার কথা শুনে আমি পুরো নীরব হয়ে গেলাম। জিসান, কিরে ঈশা, কথা বলছিস না কেন? আমি ভাইয়ার ডাক শুনে নীরবতা ভেঙে বলে উঠলাম। ঈশা, আমার মাথাটা ভীষণ ধরেছে ভাইয়া, মাকে বলিস আমি দুপুরে কিছু খাবো না। এই বলে আমি চলে গেলাম। এদিকে ভাইয়া আমার এমন ব্যবহার দেখে তো পুরো অবাক, কারণ বরাবরই আমি আর ভাইয়া ছোট খাটো বিষয় নিয়ে প্রচুর ঝগড়া করি। ভাইয়া আমার যাবার দিকে কত সময় তাকিয়ে থেকে নিজের ফোন নিয়ে বিজি হয়ে গেল। আমি কোনো রকম রুমে গিয়ে দরজা আটকে দিলাম। ব্যাগটা বিছানার উপর ফেলে বিছানার গা ঘেঁষে বসে দুই হাঁটুর ভিতর মুখ গুজে অতীতের পাতায় ডুব দিলাম। অতীতে আমি তখন সবে 9-এ উঠেছি। একদিন স্কুল থেকে বাসায় ফিরে দেখলাম বাসায় অনেক লোকজন এসেছে। আমি ভিতরে আসতেই সবাই আমার দিকে কেমনভাবে দেখতে লাগল। আমি ভালোভাবে সবার দিকে তাকিয়ে দেখলাম এদের সবাইকেই আমি চিনি, আমার কাজিনরা আর বড় আন্টি শ্বশুর বাড়ির লোক। আমি কিছুটা অবাক হলাম আর ভাবতে লাগলাম বাড়িতে কি কোনো অনুষ্ঠান নাকি যে এত লোক এসেছে। হঠাৎ করে বড় আন্টির ননদ রাবেয়া আন্টি আমার কাছে এসে বলল, রাবেয়া, মাশাল্লাহ, মেয়ে তো ভারী সুন্দর। বড় আন্টি, আমার ঈশা মা যেমন সুন্দরী তেমন লক্ষ্মী। এদের কথা শুনে অবাক হচ্ছি। এবার আমি বড় আন্টির দিকে তাকিয়ে বললাম, ঈশা, বড় আন্টি, মা কোথায়? সব মহিলারা আমার কথায় হেসে দিয়ে বলল, এখন মা মা করবে আর বিয়ের পর জামাই জামাই করবে। বড় আন্টি, চুপ করো তো তোমরা, যা, মা তোর মা রান্না ঘরে আছে। আমি স্কুল ব্যাগটা খুলে পাশের একটা টেবিলে রেখে দিয়ে দৌড়ে রান্নাঘরের উদ্দেশ্য গেলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম মা রান্না বান্না নিয়ে খুব ব্যস্ত। আমি মায়ের পাশে দাঁড়িয়ে নরম সুরে বললাম, ঈশা মা। মা একবার আমার দিকে তাকিয়ে তারপর নিজের কাজে মন দিতে দিতে বলল, ঈশা মা, আমি জানি তুই কি বলতে চাস, কিন্তু এখন আমি তোকে কিছু বলতে পারবো না, যা হচ্ছে শান্তি মতন হতে দে, কোনো কথা বলবি না ঈশা। আমি শুধু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম আর ভাবতে লাগলাম মা এসব কি বলছে। আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এরই মধ্যে অহনা আপু আমার কাছে আসলে আমি তাকে দেখে বললাম, ঈশা, কেমন আছেন আপু? অহনা, ভালো আছি ভাবি। অহনা আপুর থেকে ভাবি ডাক শুনে আমি তো পুরো অবাক হয়ে বলে উঠলাম, ঈশা, কি বলছো আপু তুমি এসব? হঠাৎ দেখলাম কতগুলো মেয়ে এসে অহনা আপুর পাশে দাঁড়াল। অহনা আপু তাদের দেখে আমাকে বলে উঠল, অহনা, চলো ভাবি, রেডি হতে হবে। ঈশা মানে? আমি অসহায়ের মতন মায়ের দিকে তাকালাম। দেখলাম মা তার কাজ নিয়ে ব্যস্ত। অহনা আপু আমার কানের কাছে এসে বলল, অহনা, এসব মানে টানে ভাইয়া আসলে বুঝতে পারবে। আমি মনে মনে বলতে লাগলাম, ভাইয়া মানে কে? অতঃপর মেয়েগুলো আমাকে একটা বেনারসি শাড়ি পরিয়ে দিল, তার সাথে হালকা মেকআপ, গহনা। আমি এসব দেখে বুঝতে পারলাম আমার সাথে কি হতে যাচ্ছে। তবুও চুপ হয়ে থাকলাম, কিছুই বললাম না। আর বলেই বাকি হবে, কে শুনবে আমার কথা। আমাকে সাজিয়ে গুছিয়ে বসার ঘরে নিয়ে সোফায় বসিয়ে দিল। কাজী সাহেব এলো, কিন্তু বরকে সেটা এখনো জানতে পারলাম না। আমার কাজিনরা পাশে বসে হাসি ঠাট্টা করতে লাগল, আর আমি নিচুপ হয়ে বসে রইলাম। হঠাৎ করে অহনা আপু কোথা থেকে এসে বলে উঠল, অহনা মা, ভাইয়া এসেছে। বড় আন্টিশান চলে এসেছে। আমার কাজিনরা আমার পাশ থেকে উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতে যেতে বলল, বর এসেছে, বর। আমি মনে মনে ভাবতে লাগলাম, পাগল নাকি, বলল শান ভাইয়া এসেছে। আর ওরা বর এসেছে করছে। অবশেষে শান ভাইয়া বাড়িতে ঢুকল। আমি উনার দিকে তাকিয়ে পুরো অবাক, সাদা শার্ট, ব্লু জিন্স প্যান্ট, সিল্কি চুল, পুরো হিরোদের মতন লাগছে তাকে। আমি তাকাতেই দেখালাম উনি আমার দিকেই তাকিয়ে আছে। আমি সাথে সাথে চোখ ফিরিয়ে নিলাম।
কারণ সব সময় উনি একটা গম্ভীর মুখ নিয়ে থাকে, শুধু আমার সাথে আর বাকিদের সাথে হেসে হেসে কথা বলে। হঠাৎ করে কাজী সাহেব বলে উঠলেন, কাজী তাড়াতাড়ি ছেলেকে মেয়ের পাশে বসান, আমাকে আরেক জায়গায় যেতে হবে। আমি এখনো ভাবছি বর কোথায়। এরই মধ্যে বড় আন্টি বলে উঠল, বড় আন্টি শান গিয়ে ঈশার পাশে বসো। কথাটা শোনা মায় আমি যেন বড়সড় একটা শক খেলাম। তার মানে শান ভাইয়ার সাথে আমার ভয়, আমার হাত পা কাঁপতে লাগল। কারণ লোকটাকে আমি ভীষণ ভয় পাই, আর তারই সাথে নাকি আমার বিয়ে। ভয় আমি আমার শাড়ি খামচে ধরলাম। হঠাৎ করে অনুভব করলাম শান ভাইয়া এসে আমার পাশে বসলেন, আর কাজী চট করে বিয়ে পড়াতে আরম্ভ করলেন। কিছু সময় পর কাজী আমাকে কবুল বলতে বললেন। আমার মুখ থেকে কোনো কথাই বের হতে চাচ্ছিল না, আমি আমার শাড়িটা হাত দিয়ে আরো জোরে খামচে ধরলাম। তখনই অহনা আপু আমার কানের কাছে এসে বললেন, অহনা ভাবি কবুল বলো। আমি মুখ তুলে অহনার দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। অহনা আপু আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, অহনার কি হলো ভাবি, কোনো সমস্যা? আমি নাসূচক মাথা নাড়িয়ে বললাম না। প্রায় 10 মিনিট পরে সবার জোড়াজড়িতে কোনোরকমভাবে 3 বার কবুল বলে দিলাম। কিন্তু আমি একটা বিষয় দেখে খুব অবাক হলাম, আর সেটা হলো শান ভাইয়াকে যখন কাজী কবুল বলতে বললেন উনি চটপট বলে দিলেন। বিয়ে পড়ানোর পর আমরা দুজন দুজনকে আংটি পরালাম। অবশেষে বিয়ে সম্পূর্ণ হল। বর্তমানে হঠাৎ করে ঈশার রুমের দরজায় নক পড়ল। ঈশা অতীত থেকে বেরিয়ে গেল। আস্তে করে হাঁটু থেকে মাথা তুলে দরজার দিকে তাকালো। তারপর উঠে গিয়ে দরজা খুলতেই দেখোর বড় আন্টি মানে শাশুড়ি প্লেটে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বড় আন্টিকে হাতে খাবারের প্লেট দেখে বললাম, ঈশা বড় আন্টি তুমি শুধু শুধু খাবার আনতে গেলে কেন? আমি তো ভাইয়াকে বলেছি আমি খাবো না দুপুরে। মুখটা গোমরা করে বললাম। আন্টি আমাকে পাশ কাটিয়ে রুমে বিছানার উপর বসে বললেন, বড় আন্টি চুপচাপ এখানে এসে বসো, আমি খাইয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কোনো না শুনতে চাই না, ভুলে যেও না আমি তোমার শাশুড়ি হই, শাশুড়ি মায়ের কথা শুনতে হয়। গম্ভীর ভাব নিয়ে আমি বড় আন্টির মুখ থেকে এমন কথা শুনে দ্রুত ছুটে গিয়ে পেলেটা হাতে নিতে চাইলাম, কিন্তু বড় আন্টি সাথে সাথে পেলেটা সরিয়ে দিয়ে বলল, বড় আন্টি উহু, আমি খাইয়ে দিচ্ছি। আমি আর কিছু না বলে চুপচাপ বসে রইলাম। বড় আন্টি এক লোকমা ভাত মাখিয়ে আমার গালে তুলে দিলেন। আমি খাবারটা গালে নিয়ে খেতে লাগলাম। তখনই বড় আন্টি বলে উঠল, বড় আন্টি শানকে তুই খুব ভয় পাস তাই না? উনার কথা শুনতাই আমি ভীষণ খেলাম। সেটা দেখে বড় আন্টি পানি গ্লাসটা আমার হাতে দিলেন। আমি ধকধক করে পানি খেয়ে নিলাম। বড় আন্টি কি হলো, ঠিক আছিস তো? আমি মনে মনে ভাবতে লাগলাম, ঠিক আর কোথায় আছি বড় আন্টি, তোমার ছেলের সাথে বিয়ে হবার পর থেকে আমার জীবনের সবকিছু যেন কেমন হয়ে গেছে। এসব ভাবছিলাম ঠিক তখন বড় আন্টি আর এক লোকমা ভাত গালের কাছে ধরল আর বলল, বড় আন্টি নেহা কর। আমি বড় আন্টির হাত সরিয়ে দিয়ে বললাম, ঈশা বড় আন্টি আমার আর খেতে ইচ্ছা করছে না। বড় আন্টি তবুও আমাকে জোর করে কয়েক লোকমা ভাত খাইয়ে দিল। আর শান ভাইয়ার ব্যাপে অনেক কিছু বলল, উনি কেমন, কি খেতে পছন্দ করে, কি গান শুনতে ভালোবাসে, আরও অনেক কিছু। সেগুলোর কিছু কিছু আমি জানি আর বাদবাকি আজ জানলাম। আমি বুঝতে পারলাম না আজ হঠাৎ বড় আন্টি এসব আমাকে বলছে কেন। কারণ উনার ব্যাপারে আন্টি কারো সাথে শেয়ার করেন না। তাই আমি ফট করে জিজ্ঞেস করলাম, ঈশা বড় আন্টি তুমি হঠাৎ উনার ব্যাপারে এত কথা আমাকে বলছো যে? বড় আন্টি হেসে দিয়ে বলল, বড় আন্টি না জানলে তুই বুঝবি কি করে শানের কি পছন্দ? আর তুই তো ওর বউ, তোকে সবটা জানানো আমার দায়িত্ব। আমি কিছুটা অভিমানের সুরে বললাম, ঈশা বই গেছে তোমার ছেলের বিষয়ে জানতে। বড় আন্টি শুধু আমার কথায় হাসল। আমি মনে মনে ভাবলাম, আমি উনার তা জানতে যাব কেন? উনি কতটুকু জানে আমার বিষয়ে?
যখনই দেখা হতো তখন বকা ধমক ছাড়া কখন কথাই বলতো না। এমন একটা ভাবে থাকতো আমি যেন তার চিরশত্রু। বড় আন্টি নে এবার বিশ্রাম কর, আর হ্যাঁ কাল কিন্তু আমাদের সাথে ঢাকায় যাচ্ছিস। ঈশা কেন? না জানার ভাব করে। বড় আন্টি কেন আবার কি? ছেলেটা তো আমার বাড়ি ফিরছে, কেন তুই জানিস না তোর সাথে কথা হয়নি? ঈশাও না। বড় আন্টি মাথায় হাত দিয়ে বলল। বড় আন্টি ঈশো বোধহয় তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। আমি মনে মনে বললাম তোমার ছেলের সাথে গত 2 বছর আমার কোনো যোগাযোগ নেই। আমি ওর সাথে কখনো কথা বলি না, আর বলবি বা কেন? আমার এখনো সেদিনের কথা মনে আছে। বড় আন্টি যা হবার তা হয়ে গেছে। তুই ওকে বুঝতে দিস না যে তুই সবই জানিস। একটু না জানার ভান করিস মা, ছেলেটা তাহলে সারপ্রাইজটা দিতে পারবে। ঈশা হুম। বড় আন্টি আচ্ছা মা, আমি এখন যাই, রাতে তোর ব্যাগ গোছানোর সময় আমাকে ডাক দিস, আমি তোকে সাহায্য করে দেব। আমি বড় আন্টির দিকে হাসি মাখা মুখ নিয়ে বললাম, ঈশা ঠিক আছে। বিকালে আমি বসার ঘরে এসে দেখি ভাইয়া সোফার উপর বসে গেম খেলছে। আমি ওর পাশে বসে টিভি অন করে কার্টুন দেখতে লাগলাম। হঠাৎ করে ভাইয়ার ফোনে কল আসলে, সেটা দেখে ভাইয়া বলে উঠল, জিসান এ বাবা শান ফোন করেছে। আমি একটু আর চোখে ওর দিকে তাকালাম। তারপর আমি আমার কার্টুন দেখায় মন দিলাম। ফোনে জিসান হুম জামাই বলেন কি খবর? শুনলাম পরশু আসছে। ওপাশ থেকে শান ধুর শালা, এসে কি করব? তোর বোন তো আমাকে পাত্তাই দেয় না। জিসান হুম। শান একবার দেশে আসি, তোর বোনকে এমন টাইট দিব জীবনের ভুলবে না তোর বোন। জিসান হুম। শান কি তখন থেকে হুম হুম করছিস? জিসান আরে আশেপাশে লোকজন, তাই জবাব দিতে চাইলেও দিতে পারছি না। আমি ভাইয়ার মুখ থেকে এমন কথা শুনে ভ্রু কুঁচকে তাকালাম। শান হেসে দিয়ে বলল, শান পাশে আছে নাকি? জিসান হুম দিব। আমি এত সময় ওদের কথা মন দিয়ে শুনলাম। যখন ভাইয়া বলল ফোনটা আমাকে দিবে, আমি হুড়মুড়িয়ে রান্নাঘরের দিকে চলে গেলাম। সেটা দেখে ভাইয়া শান ভাইয়াকে বলে উঠল, জিসান চলে গেছে। শান কে? ঈশা। জিসান হুম। আচ্ছা ও তোকে এত ভয় পায় কেন? না মানে সব কাজিনদের সাথেই তো ও ভালোভাবে কথা বলে, কিন্তু তোর সাথে বলতে চায় না কেন? শান মনে মনে ভাবতে লাগল, গত 2 বছর তুমি আমাকে বড্ড জ্বালিয়েছ ঈশা পাখি, এবার আমি আসছি দেশে, তোমাকে আমার প্রেমের দহে পোড়াবো, তখন বুঝতে পারবে আমার কতটা কষ্ট হয়েছিল। জিসান কি রে, চুপ কেন? জিসানের ডাকে শানের হুঁশ ফিরল, তারপর বলল, শান হুম, সেটা তোর বোনকে জিজ্ঞেস করবি। জিসান হেসে দিয়ে বলল, জিসান তোর কি মনে হয় ও বলবে উহু? যে তোর নাম শুনে পালিয়ে যায় সে আমাকে তোর ব্যাপারে কথা বলবে? হতেই পারে না। শান আরে বলবে বলবে, তুই চিন্তা করিস না। ওদিকে ভাইয়ার কাছ থেকে এসে আমি সোজা রান্নাঘরে গেলাম, দেখলাম মা পিঠা বাচ্ছে বড় আন্টি আর আঙ্কেল এর জন্য, আর ফোনে কথা বলছে। আমি মায়ের পাশে দাঁড়িয়ে বললাম, ঈশা মা, নরম সুরে। দেখলাম মা ফোনে কথা বলছে। মা আমার দিকে তাকিয়ে ফোনে বলতে লাগল, ঈশার মা নেও, তোমার মেয়ে এসেছে, কথা বলো। ঈশার বাবা দেও। ঈশার মা নে, তোর বাবার সাথে কথা বল। আমি মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে বললাম, ঈশা হায় বাবা। ঈশার বাবা হায় মামুনি, কি করছো? খাওয়া দাওয়া করছো? ঈশা হুম। তুমি করছো বাবা? ঈশার বাবা হুম মামুনি, শুনলাম কাল নাকি তোমার শাশুড়ি আর শ্বশুরের সাথে ঢাকায় যাচ্ছ। ঈশা হুম। ঈশা বাবা ভালোভাবে গিয়ে আমাকে ফোন করো মামুনি। ঈশা হুম। কবে আসবে তুমি বাবা? ঈশার বাবা এই তো খুব তাড়াতাড়ি আসবো, শান বাবা আসুক আগে দেশে তারপর। ঠিক আছে মা, এখন রাখি, পরে কথা বলি। ঈশা হুম। এই বলে বাবা ফোনটা রেখে দিল। আসলে আমার বাবা ব্যবসার কাজে সিলেটে থাকে, আর আমরা গ্রামে থাকি। মাসে একবার বাড়িতে আসে, 2-3 দিন থেকে আবার চলে যায়।
আমি হাত বাড়িয়ে মাকে ফোনটা দিয়ে বলে উঠলাম, ঈশা মা। মা ফোনটা আমার কাছ থেকে নিতে নিতে বললেন, ঈশার মা বলে ফেলো। ঈশা বলছি যে তোমরাও চলো। মা আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, ঈশার মা কেন? ঈশা না মানে সবাই গেলে ভালো হতো না এই জন্য। মা আমার কথায় পাত্তা না দিয়ে আবার নিজের কাজে মন দিয়ে বলেন, ঈশার মা যা গিয়ে ব্যাগ গোছা, আমি আসছি। আমি মুড অফ করে ঘরে চলে গেলাম। সকালে, খুব সকালে আমরা ঢাকার উদ্দেশ্য রওনা দিলাম। তারপর কয়েক ঘন্টা মধ্যে পৌঁছে গেলাম। বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতেই অহনা আপু দরজা খুলে দিল। আমাকে দেখতে পেয়ে একটা মিষ্টি হাসি দিয়ে জড়িয়ে ধরলেন, তারপর বললেন, অহনা কেমন আছো ভাবি? ঈশা ভালো, তুমি কেমন আছো আপু? অহনা আপু আমাকে ছেড়ে দিয়ে বলল, অহনা ভালো আছি ভাবি। আমার পিছন থেকে বড় আন্টি অহনা আপুকে বলে উঠল, বড় আন্টি আরে অহনা মেয়েটাকে আগে ঘরে তো ঢুকতে দে। অহনা আপু জিব্বা কামড় দিয়ে বলল, অহনা ওহ সরি সরি, আসো ভাবি ভিতরে আসো। আমরা সবাই ভিতরে ঢুকলাম। অহনা আপু আমার হাত ধরে সোফার কাছে নিয়ে বসিয়ে দিলেন, তারপর নিজেও বসল। এটা দেখে বড় আন্টি বলে উঠল, বড় আন্টি অহনা ঈশা মাকে নিয়ে সোফায় বসে পড়লি কেন? যা তোর ঘরে নিয়ে যা। অহনা মা প্লিজ একটু গল্প করি না, ভাবির সাথে কতদিন পর দেখা। বড় আন্টি অহনা মেয়েটা জার্নি করে এসেছে, আগে ওকে একটু ফ্রেশ হতে দে। অহনা ঠিক আছে, মুখটা কালো করে। অহনা আপুকে এমনভাবে মুখ কালো করতে দেখে আমি আপুর কানের কাছে গিয়ে বলে উঠলাম, ঈশা আপু চলো তোমার রুমে, ওখানে গিয়ে গল্প করি। আমার মুখ থেকে অহনা আপু এমন কথা শুনে হুট করে বসা থেকে উঠে বলল, অহনা চলো চলো। আমরা দুজন উপরে গেলাম। বড় আন্টি আর আঙ্কেলও তাদের রুমে গেল। এ বাড়িটা বেশ বড় আমাদের বাড়ির থেকে, 2 তলা বাড়ি। তো আমি আর অহনা আপু দুজনে তার রুমে গেলাম। বেশ কিছু সময় গল্প করলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর সবাই মিলে একসাথে গল্প করলাম। এ বাড়ির সবাই আমাকে ভীষণ ভালোবাসে, বিশেষ করে বড় আন্টি আর অহনা আপু, আঙ্কেল ও বাসে। এনাদের সাথে সারাদিন আমার ভালোই সময় কাটল। রাতে সবাই একসাথে খাবার খেয়ে যে যার রুমে গেল। আমি আর অহনা আপু তার রুমে গেলাম। রুমে গিয়ে আমি অহনা আপুকে বললাম, ঈশা আপু তোমার একটু ফোনটা দিবে, মায়ের সাথে কথা বলবো। অহনা সেটা আবার বলা লাগে নাকি, ওই তো বিছানার উপর নিয়ে নেও ভাবি। আমি বিছানার থেকে ফোনটা নিলাম, তারপর মায়ের নম্বরে কল দিলাম, কিন্তু দেখলাম কল যাচ্ছে না। আমি ফোনটার হাতে নিয়ে অহনা আপুকে বললাম, ঈশা কল তো যাচ্ছে না। অহনা আপু আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, অহনা ওহো নেটওয়ার্ক নেই, এক কাজ করি ছাদে যাই। ঈশা এত রাতে? অহনা হুম কেন, ভয় পাও ভাবি? ঈশা না মানে। অহনা চলো না। ঈশা ঠিক আছে। দুজনে ছাদে গেলাম। ছাদে গিয়ে মাকে কল করে মায়ের সাথে কত সময় কথা বলে কিছু সময় ছাদে বসে দুজনে গল্প করলাম। তারপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে বরাবরই আমি ঘুম থেকে দেরি করে উঠি, তাই আজও তার ব্যতিক্রম হল না। উঠতে বেশ দেরি হল। সবাই প্রায় রেডি হয়ে গেছে। আমি কোনোরকম একটা হালকা গোলাপি কালারের সালোয়ার পরে চুলটা কোনোরকম ব্রাশ করে বেরিয়ে গেলাম। সাজগোজ ছাড়া এমনিতেও আমি সাজি না তেমন একটা। দেখলাম সবাই আমার জন্য ওয়েট করছে, আমি দেরি না করে গাড়িতে উঠে পড়লাম। আঙ্কেল আর একটা গাড়িতে গেল, আর আমি বড় আন্টি রহনা আপু একটা গাড়িতে গেলাম। কারণ শান ভাইয়ার সাথে আরও একজন আসছে, তাই দুটো গাড়ি নিতে হয়েছে। এক গাড়িতে সবাইকে ধরবে না, তার জন্য। ওকে তো অনেকেই এটা বলেছেন, ইন্টার অ্যাকেস্টিওএনই এর মেয়ের 16 বছর হয় কিভাবে? আপনাদের সাথে এসব বিষয়ে তর্ক করে লাভ নেই।
কারণ এবো বিষয়ে যদি কিছু লিখতে যাই যে গল্পটা লিখছি তার থেকেও বড় হয়ে যাবে। যাই হোক, কথা বাড়াতে চাই না। আমার যদি বয়স ব্যাপারটা লেখা ভুল হয়ে থাকে তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি ওর বয়স 18 দিলাম, আর ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে এটা দিলাম। আর হ্যাঁ, ক্লাস 9-এর পড়ার সময় বিয়ে হয়েছে, ওটা 10 ক্লাস করে দিলাম। কারণ শান ভাইয়ার সাথে আরও একজন আসছে, তাই দুটো গাড়ি নিতে হয়েছে। এক গাড়িতে সবাইকে ধরবে না, তার জন্য গাড়ি তার নিজ গতিতে চলা আরম্ভ করল। কিছু সময় পর দেখলাম বড় আন্টি আমার হাতে একটা টিফিন বাটি ধরিয়ে দিয়ে বলল, বড় আন্টি ঈশা মা, এটার মধ্যে নুডলস আছে, খেয়ে নে। আমি অবাক হয়ে বললাম, ঈশা বড় আন্টি তুমি আবার এসব করতে গেলে কেন? বড় আন্টি হেসে দিয়ে বলল, বড় আন্টি তো কে করবে শুনি, আমি তো তোর মা, তাই না? আমাদের প্রত্যেক মায়ের উচিত সন্তানের খেয়াল রাখা। তাড়াতাড়ি, কারণ এত সকালে খেতে পারিসনি, নে খেয়ে নে। অহনা আপু আমার পাশ থেকে বলে উঠল, অহনার সব আদর নিজের ছেলের বউকে দিলে হবে, আমাকেও একটু ভাগ দেও। বড় আন্টি তোকে দিতে দিতে আমি বিরক্ত, এখন আমি আমার সব আদর বৌমাকে দেব। ঈশার গালে হাত দিয়ে অহনা আপু মুখ গোমরা করে বলল, অহনা তাহলে তুমি আর আমাকে আদর করবে না? অহনা আপুর মুখ থেকে এমন কথা শুনে আমি আর বড় আন্টি একসাথে হেসে দিলাম। অহনা আপু সেটা দেখে বলল, অহনা তোমরা হাসছ, আর এদিকে আমার কত খারাপ লাগছে জানো? আমি হাসতে হাসতে বললাম, ঈশা আপু বড় আন্টি তোমার সাথে মজা করছে। বড় আন্টি আমাকে ইশারা দিয়ে জানালার পাশে সরিয়ে দিয়ে অহনা আপুর কাছে বসে আপুকে নিজের দিকে ফিরিয়ে বলল, বড় আন্টি তুই তো আমার নারী ছেঁড়া ধন, তোকে ভালো না বেসে যাব কোথায়? অহনা আপু এটা শুনে বড় আন্টিকে জড়িয়ে ধরে বলল, অহনা আমিও তোমাকে খুব ভালোবাসি মা। দুজনে কিছুটা ইমোশনাল হয়ে গেল। সেটা দেখে আমি একটু কাশি দিয়ে সবকিছু স্বাভাবিক করতে বললাম, ঈশা বড় আন্টি নুডলসে সবজি দেও নি তো? বড় আন্টি অহনা আপুকে ছেড়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, বড় আন্টি দিয়েছি, তবে অল্প একটু আকটু সবজি খেতে হয় ঈশা মা। ঈশা কিন্তু আমার তো খেতেই ভালো লাগে না। অহনা আমারও ভালো লাগতো না, তবে এখন ভালো লাগে, তুমিও খাও, ভালো লাগবে। অবশেষে কি আর করার, খেয়ে নিলাম। এয়ারপোর্টে কিছু সময় আগে এয়ারপোর্টে এসে পৌঁছালাম। আমি আর অহনা আপু দাঁড়িয়ে গল্প করছিলাম। হঠাৎ করে বড় আন্টি শান বলে চিল্লিয়ে উঠল। আমি আর অহনা আপু সামনে তাকালাম। দেখলাম একজন সুদর্শন পুরুষ আমাদের দিকে এগিয়ে আসছে। তাকে দেখে আমার চিনতে ভুল হলো না, এত তো শান ভাইয়ার। আমি তার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইলাম। শান ভাইয়া কাছে আসতেই অহনা আপু, বড় আন্টি, আঙ্কেল তার দিকে ছুটে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। আসলে উনাকে দেখে আমি যেন কেমন ফ্রিজ হয়ে গেছি, পা চলছে না। এদিকে শান তার মা, বাবা আর বোনকে তার দিকে আসতে দেখে দ্রুত পায়ে তাদের দিকে এসে মা বাবাকে সালাম করল। শান তার মায়ের দিকে তাকিয়ে দেখল সে কান্না করছে। এটা দেখে শান তার মাকে জড়িয়ে ধরে বলল, শানুমা কান্না করছো কেন? আমি তো এসে গেছি। শানের মা, কতদিন তোকে দেখিনি বলতো? কান্না করতে করতে শানের বাবা, তুমিও না, ছেলেটা সবে এলো আর তুমি কি কান্নাকাটি আরম্ভ করলে? শানের মা শানকে ছেড়ে দিয়ে ওর বাবাকে উদ্দেশ্য করে বলল, শানের মা তুমি কি করে বুঝবে একজন মায়ের কত কষ্ট হয় সন্তান কাছে না থাকলে? অহনা মা, এখন তো ভাইয়া এসে গেছে, এখন প্লিজ কান্না করো না। কথাটা বলে অহনা তার ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, অহনা কেমন আছিস ভাইয়া? শান, ভালোরে ছুটকি, কত বড় হয়ে গেছিস তুই। অহনা তুমিও, বলেই দুজনে হেসে উঠল। অহনাকে ছেড়ে দিয়ে শান আশেপাশে তাকাতে লাগল। তার চোখ তো অন্য কাউকে খুঁজছে। মনে মনে ভাবতে লাগল, তাহলে কি ঈশা আসেনি? কিন্তু তার জানা মতে এখানে ঈশারও থাকার কথা।
হঠাৎ করে অহনা ঈশা কথা মনে পড়তেই পাশে ফিরে ঈশাকে দেখতে না পেয়ে তার মাকে বলে উঠল। অহনা, মা ভাবি কোথায়? শানের মা আসলে তো ঈশা, মা কোথায় গেল? আশেপাশে তাকিয়ে কথাটা শুনে শানের মনে হলে কয়েক সেকেন্ডের জন্য তার হার্টবিট মিস করল। সবাই ব্যস্ত হয়ে আশেপাশে তাকিয়ে দেখতে লাগল। হঠাৎ করেই শানের চোখ পড়ল একটা মেয়ের দিকে, পরনে তার হালকা গোলাপি কালারের সালোয়ার, খোলা চুল পিঠ অবধি। চুলগুলো হালকা বাতাসে উড়ছে, তাদের দিকে তাকিয়ে আছে। শানের আর চিনতে ভুল হল না মেয়েটিকে। সে একদৃষ্টিতে তাকিয়ে রইল ঈশার দিকে। অহনা একটু পেছন তাকিয়ে দেখল ঈশা দাঁড়ানো, দেখে বলে উঠল, অহনা, হই তো ভাবি। সবাই ঈশার দিকে তাকালো। হঠাৎ করে সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার কেমন জানি লাগছিল। তখনই বড় আন্টি বলে উঠল, বড় আন্টি, কি রে ঈশা, মা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। কিন্তু আমার যেতেই ইচ্ছা করছিল না। শান ভাইয়াকে দেখলেই কেন জানি আমার ভয়ের সাথে লজ্জাও করছিল। আর আমি খেয়াল করলাম শান ভাইয়া আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। উনাকে এভাবে তাকাতে দেখে আমি সাথে সাথে চোখ সরিয়ে নিলাম। তখনই অহনা আপু আমার কাছে এসে আমার হাত ধরে নিয়ে গেল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই হে এভরিওয়ান, একটা মেয়ের গলা শুনতে পেয়ে আমি সামনে তাকালাম। দেখলাম শান ভাইয়ার পাশে একটা মেয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে শান ভাইয়া বলে উঠলেন, শান মা, বাবা ও রুসা, আমরা একসাথে লন্ডনে পড়াশোনা করেছি। রুসা হাই। আমরা সবাই মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম, কারণ মেয়েটা জিন্স আর টি শার্ট পরা, মুখ ভর্তি মেকআপ, পুরো মেকআপ, সুন্দরীদের মতন লাগছিল। বড় আন্টি আর আঙ্কেল একসাথে বলে উঠল, ভালো মা, তুমি কেমন আছে? রুসা, আমিও ভালো আছি। অহনা আপু আমার কানের কাছে এসে বলতে লাগল, অহনা, দেখছো ভাবি কি পরিমাণ মেকআপ করেছে, আর জামা কাপড়ের কি ছিঁড়ি বাবা গো। তখন শান ভাইয়া মেয়েটাকে বলে উঠল, শান, কি রে, এত লেট কেন করলি? রুসা, আর বলিস না, ড্যাড এখনই চট্টগ্রাম যেতে বলছে। শান, মানে তুই নাই কয়েকদিন এখানে থাকবি? রুসা, হুম, সেটা ড্যাডকে বললাম। শান, কি বলছে আঙ্কেল? রুসা, থাকতে বলেছ? আচ্ছা, এই মেয়ে দুটো কে, তোর বোন? শান ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, দুটো না। অহনা আপুকে দেখিয়ে বলল, শান, ও আমার ছোট বোন। আর কিছু বলতে পারল না শান, তার আগেই রুসা বলে উঠল, রুসা, হ্যানিওয়ে শান, মাথাটা ভীষণ ব্যথা করছে। শান, ওকে ওকে, বাড়ি চল, তারপর মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে। রুশিয়া, লেটস গো। এই বলে উনি আর মেয়েটা আমাকে পাশ কাটিয়ে চলে গেল। আমার কেন জানি না ভীষণ খারাপ লাগল, কারণ শান ভাইয়া আমার সাথে একটি বারও কথা বলল না। আমি মনে মনে ভাবতে লাগলাম, আচ্ছা, উনি কি আমার উপর রেগে আছে? গত 2 বছর উনার সাথে যোগাযোগ করিনি, তার জন্য। উনিও তো আমাকে কখনো জোর করেননি। আর মেয়েটা ওনার কেমন বন্ধু, যেমন বন্ধু হোক, তাতে আমার কি। কিন্তু কেমন বন্ধু? এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে গালে হাত দিয়ে ভাবছিলাম। তখন অহনা আপু আমাকে ধাক্কা দিয়ে বলল, অহনা ভাবি, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? সবাই তো গাড়ির কাছে গেছে। অহনা আপুর ধাক্কায় আমি ভাবনার জগত থেকে বেরিয়ে এলাম আর বললাম, ঈশা, এসব আমি কি যাতা ভাবছি? অহনা, কি ভাবছিলে? আমি অহনা আপুর দিকে তাকিয়ে দেখলাম, সে ভ্রু কুঁচকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আমি বলে উঠলাম, ঈশা, কিছু না, চলো। আমি আর অহনা আপু গাড়ির কাছে গিয়ে দেখলাম সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে। এরই মধ্যে বড় আন্টি বলে উঠল, বড় আন্টি, শান্তুই আর রুসা, ঈশা, তিনজনে এক গাড়িতে যা, আমরা আর এক গাড়িতে আসছি। আমি বড় আন্টির মুখ থেকে এমন কথা শুনে ফট করে বলে দিলাম, ঈশাও না, আমি তোমার সাথে যাব বড় আন্টি। বলেই শান ভাইয়ার দিকে তাকালাম, দেখলাম উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে।
আমি উনার থেকে চোখ সরিয়ে বড় আন্টি দিকে তাকালাম। বড় আন্টি, কেন ঈশা মা, কোনো সমস্যা? ঈশা, না এমনি। তখনই শান ভাইয়াকে বলে উঠল, শান মা তোমরা যাও, ঈশা আমার সাথে আসছে। বড় আন্টি, ঠিকছে, সাবধানে আসিস, হেসে দিয়ে। শান, ওকে। তখনই রুসা মেয়েটা শান ভাইয়ার কাছে এসে বলতে লাগল, রুসা, ও যখন এই গাড়িতে আসতে চাচ্ছে না তাহলে তুই কেন ওকে জোর করছিস? যেতে দে না ওকে। শান, সেটা তুই বুঝবি না, গাড়ি তো বসো। কথাটা বলেই শান ভাইয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকাল। সেটা দেখে আমার গলা শুকিয়ে গেল। আমি আর কথা না বাড়িয়ে গাড়িতে বসলাম। গাড়িতে আমরা কেউ তেমন কথা বললাম না। গাড়িটা শান ভাইয়াদের বাড়ির সামনে থামল। সবাই আস্তে আস্তে নামলাম। তারপর যে যার রুমে চলে গেলাম ফ্রেশ হতে। অহনা আপু আমার আগে ফ্রেশ হয়ে নিচে গেল। আমি ভাবলাম একবারে গোসল করব। আজ বড্ড গরম লাগছে। যেই ভাবা সেই কাজ, গোসল করতে গেলাম। গোসল করে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তাওয়াল দিয়ে মাথার চুল মুছিলাম। হঠাৎ করেই আমি দরজা আটকানোর শব্দ পেলাম। পেছনে ফিরে দরজার দিকে তাকাতেই দেখলাম। হঠাৎ করেই আমি দরজা আটকানোর শব্দ পেলাম। পেছনে ফিরে দরজার দিকে তাকাতেই দেখলাম, যা তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ আমার সামনে শান ভাইয়া দাঁড়িয়ে আছে, তাও রক্তিম বর্ণ চোখে। সেটা দেখে সাথে সাথে আমার হাতে থাকা তাওয়ালটা নিচে পড়ে গেল। আমি সাথে সাথে তাওয়ালটা উঠিয়ে উনার দিকে তাকাতেই দেখলাম উনি এখন আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে বললাম, ঈশা ভাইয়া, আপনি এখানে? তুতলিয়ে। শান ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, শান, হ্যাঁ আমি এখানে। কেই, তুই কি অন্য কাউকে আশা করেছিলি? দাঁতে দাঁত চেপে বলল আমার দিকে এগিয়ে আসতে আসতে। আমি উনার কথার আগা মাথা বুঝলাম। তবে এটা বুঝলাম উনি রেগে আছেন। উনার এই রাগটাকেই আমি ছোটবেলা থেকে ভয় পাই। কিছু হলেই উনি রেগে যায়। কিন্তু আজ কেন রেগে আছেন? আমি কি কিছু করছি? আমি বলে উঠলাম, ঈশা, মানে কি বলছেন এসব শান ভাইয়া? শান, কিছু জানো না তাই না অবুঝ তুমি? শান ভাইয়া আমার একদম কাছে আসতেই আমি আমার পা পিছিয়ে নিতে গেলেই নিচে আমার ভেজা চুলের পানি পড়েছিল, সেখানে পা পড়তেই আমি পড়ে যেতে নিলাম। সাথে সাথে আমি চোখ বন্ধ করে নিলাম। কিন্তু হঠাৎ করে দুটো হাত এসে আমাকে ধরে ফেলল। আমি বুঝতে পারলাম এটা শান ভাইয়া। কিন্তু এখন আমি চোখ খোলার সাহস পাচ্ছি। কারণ আমি জানি চোখ খুলেই উনার সেই রাগে ভর্তি চোখ দুটো দেখতে পাবো, তাই বন্ধ করেছিলাম। এভাবে কিছু সময় কাটানোর পর আমি ভাবনায় পড়ে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম, কি হলো, উনি কিছু বলছে না কেন? একবার চোখ খুলে দেখব। না না ঈশা, এই ভুল করিস না। চোখ খুলতেই যদি বকাবকি শুরু করে দেয় তাহলে না থাক। হঠাৎ শান ভাইয়া নরম কণ্ঠে বলে উঠলেন, শান, ঈশা। উনার কণ্ঠে এভাবে আমার নাম শুনে আমার উপর দিয়ে যেন ঠান্ডা একটা বাতাস বয়ে গেল। কারণ উনি এভাবে কখনো আমার নাম ধরে ডাকেনি। আমি সাথে সাথে চোখে খুলে উনার দিকে তাকাতেই দেখলাম উনি আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে তাকাতে দেখে উনি আবারও বলে উঠলেন, শান, ঠিক আছো তুমি? নরম সুরে। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। উনি সেটা দেখে আমাকে আস্তে করে উঠিয়ে দিলেন, কিন্তু আমাকে ছাড়লেন না। সেটা দেখে আমি বলে উঠলাম, ঈশা ভাইয়া, আমি ঠিক আছি, ছাড়ুন। শান, যদি না ছাড়ি? কথা শোনা মায়। আমি উনার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সেটা দেখে উনি আমাকে ছেড়ে দিলেন। আমি উনার কাছ থেকে ছাড়া পেয়ে বলে উঠলাম, ঈশা, আসলে ভাইয়া নিচে যেতে হবে, আপনি কি কিছু বলবেন? নিচের দিকে তাকিয়ে। শান, না, অভিমানের সুরে। ঈশা, ঠিক আছে। এই বলে উনাকে পাশ কাটিয়ে চলে গেলাম। দরজা খুলে বাহিরে বের হতেই দেখলাম অহনা আপু। আপুকে দেখে বলে উঠলাম, ঈশা আপু, তুমি? অহনা, তোমাকেই ডাকতে এসেছি, চলো নিচে চলো, মা খেতে ডাকছে।
ঈশা হুম চলো। এই বলে আমরা দুজন একসাথে চলে যেতে নিলেই অহনা আপু অচমকা দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বলল, অহনা ওহো। ঈশা কি হল? অহনা মা ভাইয়াকে আর ওই মেয়েটা কি যেন নাম? ঈশা রুসা। অহনা হারে তোমার তো দেখি মেয়েটার নাম বেশ ভালো মনে আছে। যাই হোক ওকেও ডাকতে বলেছে, তুমি যাও, আমি ভাইয়া আর রুসাকে ডেকে আনছি। শান ভাইয়াকে ডাকার কথা শুনে আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম, কারণ উনি তো উনার রুমে নেই। তখনই অহনা আপু আবার বলে উঠল, অহনা তুমি নিচে যাও, আমি এখনই আসছি। আমি শুধু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে নিচে যাবার জন্য পা বাড়ালাম। ওদিকে শান, মেয়েটা সেই আগের মতন আমাকে ভয় পায়। শুধুমায় আমার এই রাগের কারণে। ও শুধু আমার রাগটাই দেখল, এই রাগের পিছনে লুকিয়ে থাকা কিছু অনুভূতি আছে সেইটুকু দেখল না। আমাকে এতটা কষ্ট দিয়ে ও কি পায় কথাগুলো ভেবেই শান দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর অহনার রুম থেকে বেরিয়ে নিজের রুমের কাছে যেতে দেখল অহনাকে। অহনা এত সময় ওর ভাইয়াকে রুমে খুঁজে না পেয়ে বাহিরে বের হতেই শানকে দেখতে পেয়ে বললাম, অহনা ভাইয়া কোথায় গিয়েছিলে তুমি? শান ছাদে। অহনা এই রোদে? শান খুব ইচ্ছে করছিল তাই গিয়ে ঘুরে আসলাম। অহনা আচ্ছা শোন না, ভাইয়া মা খেতে ডাকছে। শানু হুম, তুই যা, আসছি। অহনা না, রুসাকে ডাকতে হবে তো। শান অহনা রুসা তোমার বড় ওকে আপু বলবে, কিছুট রেগে বলল। অহনা সরি ভাইয়া, আমি রুসা আপুকে ডেকে আনছি, মাথা নিচু করে। শান তার কোনো দরকার নেই, তুই যা, আমি ওকে ডেকে আনছি। অহনা ঠিক আছে, মুখ গোমরা করে। এই বলে অহনা নিচে চলে গেল। নিচে গিয়ে দেখল তার মা আর ঈশা দুজনে টেবিল সাজাচ্ছে। এমনিতেও ঈশা তার বাড়িতে কোনো কাজ করে না, হয়তো কলেজে যায়, নয়তো সারাদিন টিভি দেখেই কাটিয়ে দেয়। তার মা আর একটা কাজের লোক রাখা আছে, তারাই সব করে। একমায় মেয়ে হওয়াতে ঈশার বাবা মেয়েকে রাজকুমারীর মতন রাখে। তবে ঈশা বাড়িতে যেমন থাকুক না কেন, কোথাও গেলে সবার সাথে সাথে কাজ করে। অহনা তার মা আর ঈশার সামনে গিয়ে মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। ঈশা সেটা দেখে বলে উঠল, ঈশা আপু কি হলো, এভাবে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছো কেন? অহনা ভাইয়া রাগ করছে। অহনা আপুর মুখ থেকে এমন কথা শুনে বড় আন্টি বলে উঠল, বড় আন্টি কেন? অহনা ওই মেয়েটাকে রুসা বলার জন্য। ঈশা তাতে কি উনার নামতো রুসা? অহনা ভাইয়া বলেছে নাম ধরে ডাকবে না, আপু বলে ডাকবে। বড় আন্টি এতে ও কোথায় রাগ করল, ঠিকই তো বলেছে শান। অহনা ভালোভাবে বলতো, রেগে বলার কি আছে মা? আমি মনে মনে ভাবতে লাগলাম, আহারে অহনা আপু, আমি বুঝি না উনার এত রাগ কিসের। নিশ্চয়ই বড় আম্মু উনার হবার আগে বেশি বেশি ঝাল খেয়েছে, তার জন্য মাথায় সব সময় রাগ থাকে। এসব ভাবছিলাম, এরই মধ্যে দেখলাম উনি আর রুসা দুজনে নিচে নামছে। উহু শুধু নামছে নাকি যেন বলছে, আর দুজনে হাসছে। সেটা দেখে আমার বুকের ভিতরটা ধক করে উঠল, কেন সেটা আমার জানা নেই। হঠাৎ করে উনারা চোখের সাথে আমার চোখ পড়াতেই সাথে সাথে নামিয়ে নিলাম। দুজনে এসে টেবিলের কাছে দাঁড়াল। বড় আন্টি উনাকে আর রুসাকে টেবিলে বসতে বলেই উনি একটা চেয়ার টেনে বসে পড়লে, আর রুসা গিয়ে উনার ঠিক পাশের চেয়ারটাতে বসলেন। আমি সেটা দেখে না দেখার ভান করে বড় আন্টিকে বলে উঠলাম, ঈশা বড় আন্টি আঙ্কেল কোথায়? শান হ্যাঁ মা বাবা কোথায়? বড় আন্টি আরে ঈশা মা তোর আঙ্কেল খেয়ে অফিসে চলে গেছে, কি একটা জরুরি মিটিং আছে। ঈশা হো। বড় আন্টি তুই দাঁড়িয়ে আছিস কেন, বসো। এই অহনা বসো। অহনা হুম। ঈশা তুমি খাবে না বড় আন্টি? বড় আন্টি আমার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল, বড় আন্টি খাবো মা, তোদের খেতে দি তারপর। তখনই শান ভাইয়া বলে উঠল, শান মা আমি কতদিন পর এসেছি, আজ সবাই একসাথে খাব। বড় আন্টি আচ্ছা ঠিক আছে। সন্ধ্যায় দুপুরের খাওয়ার পর শান ভাইয়া তার বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল, সাথে করে রুসাকে নিয়ে গেছে।
আমি অহনা আপু দুপুরে খেয়ে দুজনে কিছু সময় গল্প করে ঘুমিয়ে গিয়েছিলাম। একটু আগে হাত মুখ ধুয়ে নিচে নামছিলাম, তখন দেখলাম বড় আন্টি হাতে ট্রে নিয়ে উপরে যাচ্ছে। আমি তাকে দেখে বলে উঠলাম, ঈশা বড় আন্টি, এগুলো কার জন্য? বড় আন্টি, আরে ঈশা, মা শান আর রুষার জন্য কফি। ঈশা, ও আমাকে দেও, আমি দিয়ে আসছি। বড় আন্টি নে, হাসি মুখে। ঈশা, হুম। আমি ট্রেটা হাতে নিয়ে আমি গেলাম উনার রুমের উদ্দেশ্য। দরজার কাছে যেতেই দেখলাম দরজাটা চাপানো। আমি ভাবলাম নক করে ঢুকি, নক করতে যাব, ঠিক সেই সময় আমি একটা মেয়ের হাসির শব্দ শুনলাম। আমার আর বুঝতে বাকি রইল না কে হতে পারে, তবে আমার কিছুটা খারাপ লাগল। তবুও নিজেকে সামলে আমি দরজায় নক করলাম। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। কোনো সাড়া শব্দ না পেয়ে আমি ভাবলাম কি এমন কাজ করছে ওই মেয়েটার সাথে যে দরজায় নক করলাম কিন্তু কোনো সাড়া শব্দ করল না। ভাবলাম আর একবার কি নক করব। করেই দেখি যেই ভাবা সেই কাজ, আমি নক করার জন্য হাত বাড়ালাম, ঠিক তখনই শান ভাইয়া দরজা খুলল। আচমকা উনি দরজা খোলাতে আমি খুব ভয় পেয়ে গেলাম। ট্রেটা আমার হাত থেকে পড়ে যেতে নিলেই উনি সেটা সাথে সাথে ধরে ফেলেন আর বললেন, শান, কি করছিস? এখনই তো পড়ে যেত। কিছুটা রেগে গিয়ে আমি উনার দিকে একবার তাকিয়ে তারপর চোখ সরিয়ে নিয়ে মনে মনে বলতে লাগলাম, এত সময় তো খুব হেসে হেসে কথা বলা হচ্ছিল রুষার সাথে, আর এখন দেখে কেমন রেগে কথা বলছে আমার সাথে। শান, কি হলো, কথা বলছিস না কেন? উনার ধমকে আমার হুঁশ ফিরল। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, ঈশা, আপনি হঠাৎ করে দরজা খোলাতে আমি ভয় পেয়ে গেছিলাম, তাই আর কি। শান, হুম। উনি ট্রেটার থেকে হাত সরাতেই আমি আবার ট্রেটা উনার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, ঈশা ভাইয়া, আপনার কফি। উনি উনার হাত দুটো প্যান্টের পকেটে ঢুকিয়ে বললেন, শান, ভেতরে আয়। আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, ঈশা, না। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, শান, কেন? আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বললাম, ঈশা, এমনি। উনি সেটা দেখে গড়গড় করে ভেতরে ঢুকে গেলেন আর যেতে যেতে বললেন, শান, ভিতরে আয়। আমি উনার মুখ থেকে এমন কথা শুনে উনার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এমন মানুষ আমি জীবনেও দেখি না, যেমন রাগ তেমন জেদি। হে আল্লাহ, বেছে বেছে এমন একটা লোকের সাথে বিয়ে দেবার কি খুব দরকার ছিল। শান, কি হল? উনার ডাকে আমার ভাবনায় ছেদ পড়ল। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভিতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই দেখতে পেলাম রুষা উনার বিছানা এক সাইডে বসে ফোন টিপছে, আর উনি গিয়ে সোফায় বসলেন। রুষা আমাকে ভেতরে ঢুকতে দেখে ফোনটা সাইডে রেখে বলল, রুষা, হাই। ঈশা, হুম, হাই। আমি কফির ট্রেটা উনার রুমের সোফার সামনেটি টেবিল আছে সেখানে রেখে চলে আসতে নিলেই উনি বলে উঠলেন, শান, কোথায় যাচ্ছিস? আমি উনার দিকে ফিরে ওড় দিলাম, ঈশা, বড় আন্টির কাছে। শান, বসো এখানে। ঈশাও না, এখানে আমি থাকলে তোমাদের কথা বলতে সমস্যা হবে ভাইয়া। আমাদের কথার মাঝখানে রুষা বলে উঠল, রুষা, হে, তোমার নামটা যেন কি? আমি উনার দিকে তাকিয়ে জবাব দিলাম, ঈশা। ঈশা। রুষা, হো। আমি এটা বলে চলে গেলাম। আমার কেন জানি না মেয়েটাকে উনার ঘরে দেখে মোটেও ভালো লাগেনি। তাই সোজা অহনা আপুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি অহনা আপু কার সাথে ফোনে কথা বলছে আর হাসছে। সেটা দেখে আমি বলে উঠলাম, ঈশা আপু। অহনা আপু পেছনে ফিরে আমাকে দেখে ভূত দেখার মতন চমকে গেল। সাথে সাথে ফোনটা কান থেকে নামিয়ে নিল। সেটা দেখে আমি বলে উঠলাম, ঈশা, কি হয়েছে আপু, তুমি চমকে উঠলে কেন? অহনা, কই কিছু না তো ভাবি, তুমি কখন এলে? কিছুটা তুতলিয়ে বলল। আমি ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, ঈশা, কার সাথে কথা বলছিলে? অহনা, কাকার সাথে, আবার আমার একটা বান্ধবীর সাথে। আমি বিছানার উপর বসতে বসতে বললাম, ঈশা, হো, তোমার ফোনটা একটু দেবে? অহনা, হুম।
এই বলে অহনা আপু তার ফোনটা আমার হাতে দিল আর বলল, অহনা, কাকে ফোন করবে? খালাকে? আমি ফোনটা নিয়ে বললাম, ঈশা, না, ভাইয়াকে। সাথে সাথে অহনা আপু আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আপু কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, অহনা, আমার কাছে তো জিসান ভাইয়ের নাম্বার নেই। ঈশা, সমস্যা নেই, ভাইয়ার নাম্বার আমার মুখস্থ দেও। অহনা, ও হো, আমার ফোনে টাকা নেই ভাবি। আমার তো মনেই ছিল না। ঈশা, হো। আমি খেয়াল করলাম অহনা আপু ঘেমে যাচ্ছে। আর কেমন জানি আপুকে খুব চিন্তিত লাগছে। তবুও সেটাকে পাত্তা না দিয়ে আমি অহনা আপুকে বললাম, ঈশা, নিচে চলো, কার্টুন দেখি। অহনা, চলো নিচে গিয়ে ভাইয়া অথবা মায়ের ফোন দিয়ে কল করো। ঈশা, হুম, চলো। অবশেষে আমরা দুইজন নিচে যাবার জন্য পা বাড়ালাম। নিচে যেতেই দেখলাম উনি আর রুসা দুজনে সোফায় বসে আছে, আন্টিও পাশে বসে গল্প করছে। আমি আন্টির কাছে গিয়ে বললাম, ঈশা আন্টি, তোমার ফোন কোথায়? একটু দেও, ভাইয়ার সাথে কথা বলবো। বড় আন্টি আমার ঘরে। ঈশা, মা। ঈশা, ও তাহলে পরে কথা বলবো। তখনই পাশ থেকে রুসা বলে উঠল, রুসা, কেন তোমার ফোন নেই? আমি কিছু বলতে যাব তার আগেই অহনা আপু বলে উঠল, অহনা, না, নেই রুসা আপু। রুসা, এদেশের মেয়েরা তো এরকমই হয়। অহনা, তা আপনি কি বিদেশে জন্মেছেন? কিছুটা টিটকারি মেরে বলল রুসাও। না, তবে বিদেশে পড়াশোনা করেছি। অহনা, হা। বড় আন্টি, আহ, তুই চুপ কর অহনা। রুসা, মা, আমাদের ঈশা মা ফোন ব্যবহার করতে পছন্দ করে না, তাই। রুসা, ওকে। হঠাৎ করে শান ভাইয়া বলে উঠল, শান, ঈশা, আমার ফোনটা নেও। ঈশা, তার কোনো দরকার নেই, আমি পরে কথা বলে নিব। শান, মানে? ঈশা, কিছু না, বড় আন্টি, আমি একটু রুমে যাচ্ছি। বড় আন্টি, কেন? ঈশা, মা, এখানে বসো। ঈশা, না, আমার ভালো লাগছে না। আমি রুমে গেলাম। যাওয়ার আগে আমি একবার উনার দিকে তাকালাম, দেখলাম উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমি সেটাকে পাত্তা না দিয়ে রুমে দিকে পা বাড়ালাম। অহনা আপু আমার পিছন পিছন চলে এলো। আমি রুমে ঢুকতেই অহনা আপু বলে উঠল, অহনা, মেয়েটা না কেমন জানো বিদেশে পড়ে একদম মাথা কিনে নিয়েছে। ঈশা, থাক না আপু, বাদ দেও, চলো গল্প করি। অহনা, হুম, চলো। কিছু সময় গল্প করলাম আমরা দুজন। অহনা আপুর সাথে আমার ছোটবেলায় থেকে অনেক ভাব। কাজিনদের মধ্যে সবথেকে বেশি অহনা আপু আমি বেশি পছন্দ করে। রাতের খাবার খেয়ে আমি রুমের দিকে যাচ্ছিলাম। অহনা আপু আমার আগে রুমে গেছে। আমার একটু দেরি হলো যেতে, কারণ বড় আন্টির সাথে একটু সাহায্য করছিলাম। তারপর রুমের দিকে যেতে নিলেই কেউ আমার মুখ চেপে নিয়ে যেতে লাগল। এটা এত দ্রুত হলো যে আমি চিল্লানোর সময় পেলাম না। আমাকে একটা রুমের ভিতর নিয়ে যাওয়া হলো। রুমটা ঘুটঘুটে অন্ধকারে। বুঝতে পারছিলাম না এটা কে করছে। আমাকে রুমের ভিতর নিয়ে ছেড়ে দিল, আমি হাঁপাতে লাগলাম। আমার মনে হলো আর একটু সময় যদি আমার মুখ চেপে ধরে রাখত তাহলে আমি বোধহয় মরে যেতাম। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ঈশা। ঠিক তখনই রুমের লাইট জ্বলে উঠল। আমি সামনে তাকিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে দেখে আমি বলে উঠলাম, ঈশা, শান ভাইয়া আপনি? শান ভাইয়া কোনো কথা না বলে আমার দিকে শুধু রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। সেটা দেখে আমি কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে বললাম, ঈশা, আপনি আমাকে এভাবে এই ঘরে নিয়ে এসেছেন কেন? শান, তুমি আমার ফোনটা নেওনি কেন? ঈশা, এমনি। শান ভাইয়া কোনো কথা না বলে আমার দিকে এগোতে লাগল। আর আমি সেটা দেখে পিছতে লাগলাম। পিছতে পিছতে দেয়ালের সাথে আমার পিঠ ঠেকে গেল। দেখতে দেখতে উনি আমার কাছে চলে এলো। আমি সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম। উনার গরম নিঃশ্বাস আমার মুখে পড়তে লাগল। ভয় আমার গা হাত পা ঠান্ডা হয়ে গেল। উনি রাগী কণ্ঠে বলে উঠলেন, শান, তোমার সাহস কি করে হয় আমাকে না বলার? জোরে বলে উঠল।
উনার এমন জোরে চিৎকার শুনে আমি কেঁপে উঠলাম। সেটা দেখে উনি আবারও বলে উঠলে, শান, যখন আমাকে এতটাই ভয় পাও তাহলে এমন কাজ কেন কেরো যাতে আমি রেগে যাই? আর তুমি ফোন কেন ব্যবহার করো না সেটা আমি ভালো করে জানি। আমি এমন কথা শুনে উনার দিকে তাকালাম। উনার চোখের দিকে তাকাতেই আমি আরো ভয় পেয়ে গেলাম, তবু বললাম, ঈশা ককি জাজানেন তুতলিয়ে। উনি আমার 2 বাহু চেপে ধরে বললেন, শান, নেকা সাজা হচ্ছে তাই না? কিছু জানো না তাই না? ঈশা, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। উনি আমাকে ছেড়ে দিয়ে 2 কদম পিছিয়ে গিয়ে বললেন, শান, তুই কি চাস বলতো ঈশা? চলবে।